আচ্ছা, একটা প্রশ্ন। পৃথিবীর সব মৃত্যুগুলাই কি স্বাভাবিক নিয়মে হয়? নাকি কাউকে বিশ্বাস করে, ভরসা করে, ভালোবেসে ঠকে গিয়েও মরতে হয়? ঠিক এমনই একটা ঘটনা আজ আপনাদের মাঝে শেয়ার করব। হ্যালো প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত, আপনাদের দোয়া ও ভালোবাসায় আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকের যে ঘটনাটা শেয়ার করেছে তার নাম হচ্ছে উজ্জ্বল। আর এই ঘটনাটা তার নিজের সাথেই ঘটে গেছে। আমি তার মুখ থেকে যেভাবে শুনেছি ঠিক সেভাবে করে বলার চেষ্টা করতেছি। আমার নাম হচ্ছে উজ্জ্বল। আমি একজন সৌদি প্রবাসী। এই দেশে হাঙ্গার কোম্পানিতে আমি এখনো কর্মরত অবস্থায় আছি। ঘটনাটি ঘটে 2022 সালের জানুয়ারি মাসের 23 তারিখে। আমি সেই দিন ডিউটিরত অবস্থায় ছিলাম। রাত তখন 2:10 হঠাৎ আমার ফোনের স্ক্রিনে আলো জ্বলে উঠল। দেখলাম একটা অর্ডার আসছে। অর্ডারটা আসছে একটা খ্যাপসা। সাধারণত আরব কান্ট্রির মানুষজন যারা আছে তারা খ্যাপসা খেতে খুব পছন্দ করে। সেই জন্যই খ্যাপসার অর্ডারটা করেছে হয়তোবা। আমি অর্ডারটা দেখেছি, দেখলাম অর্ডারটা আসছে নাসকো মাতাম থেকে। মাতাম হচ্ছে আরবি ভাষায় মাতাম বলে, এটাকে বাংলা ভাষায় বলে হোটেল। যে নাজ মাতাম থেকে একটা খ্যাপসা রিসিভ করে মুনসুরিয়া নামক একটা জায়গায় নিয়ে যেতে হবে। এটা দেখে আমি দেখলাম মুনসুরিয়া খুব বেশি একটা দূরে না। এটা দেখার পরে আমি অর্ডারটা কনফার্ম করলাম। দেখলাম যে অর্ডারটা যে দিয়েছে তার নাম হচ্ছে রানিয়া। আমি অর্ডারটা প্রথমে রিসিভ করলাম, রিসিভ করার পরে প্যাকিং করলাম, প্যাকিং করার পরে সুন্দরভাবে সেই লোকেশনে যাওয়ার জন্য রওনা দিলাম। আমি যেতে যেতে লোকেশনের কাছে গিয়ে যখন পৌঁছাইছি, পৌঁছানোর পরে আমার তখন সাথে বাইক ছিল। আমি বাইকটা ড্রাইভ করে ওই লোকেশনে গিয়ে পৌঁছানোর সাথে সাথে আমার বাইক ব্রেক করার সাথে সাথে একটা মধ্যবয়স্ক একটা লোক এসে আমাকে বলল, বাবা খাবার নিয়ে এসেছিস? রানিয়া বুঝি অর্ডার করেছে? যা বাবা যা, রানিয়া তোমার জন্য উপরে অপেক্ষা করতেছে। আমি এটা শুনে অবাক হলাম। আর একটা বিষয় ভেবে শিওর হলাম যে নামটা বলছে রানিয়া, আর যে ব্যক্তি অর্ডার করেছে তার নাম হচ্ছে রানিয়া। কাকা আমাকে বলে দিল যে লিফটের 4 নম্বরে গিয়ে তারপরে যে হাতের বাম সাইডে যে রুমটা, ওই রুমে রানিয়া তোমার জন্য অপেক্ষা করতেছে, তুমি চলে যাও। আমি কাকার কথা শুনে লিফটের 4 নম্বর চাপলাম। চাপার পরে আমি সেই কাঙ্ক্ষিত রুমের কাছে চলে গেলাম। চলে যাওয়ার পরে আমি দেখলাম হাতের বাম সাইডে একটা রুম, একটু হালকা অন্ধকার, একটা ডিম লাইট জ্বলতেছে, হালকা মৃদু আলো, দরজাটা একটু খোলা। আমি তখন তাকে সালাম জানালাম, আসসালামু আলাইকুম। অপর পাশ থেকে সালামের উত্তর আসলো, ওয়ালাইকুম আসসালাম। পরে আমি কিছু বলতে যাব, ঠিক সেই মুহূর্তে সে আমাকে বলল যে আপনি ভিতরে এসে খাবারটা রেখে যান। আমি যখন ঘরের ভিতরে প্রবেশ করলাম তখন একটা অদ্ভুত ঘ্রাণ আমার নাকে এসে লাগলো। আমি তখন এদিকে ওদিকে তাকিয়ে দেখতেছি যে না, কোথাও কিছুই তো নেই। তাহলে এত তীব্র ঘ্রাণটা কোথা থেকে আসতেছে? আমি ঘ্রাণের উৎস খোঁজার জন্য এদিকে ওদিকে তাকাচ্ছিলাম। তখন ওই মেয়েটা একটা ফিলিপাইনি মেয়ে, ও কোনো দেশি না, ও একটা ফিলিপাইনি মেয়ে। ওর ফেস দেখে যেটা বুঝলাম, মেয়েটা আমাকে মিষ্টি হাসি দিয়ে বলল যে আপনি কি কিছু খুঁজতেছেন? আমি তখন থতমেতে খেয়ে বললাম যে না, কই না তো, কিছুই না। তারপরে রানিয়া বলল যে ঠিক আছে, আপনি খাবারটা এখানে রেখে যান, আপনার অর্ডারটা, পেমেন্টটা আমি অনলাইনে করে দিচ্ছি। অনলাইনে পেমেন্টটা করে দিল। আমি যখন ওইখান থেকে বের হলাম, বের হওয়ার পরে ওই যে তীব্র ঘ্রাণটা আমার নাকে এখনো লেগে আছে। ঘ্রাণটা সাধারণত এরকম, যেমন বাংলাদেশে একটা পাতা রয়েছে, যে পাতাটা হচ্ছে সাধারণত গ্রাম অঞ্চলে মানুষ তরকারিতে ব্যবহার করে। পাতাটার নাম হচ্ছে তেজপাতা। তবে তেজপাতা যে ঘ্রাণটা রয়েছে এর থেকে ঘ্রাণটা খুব তীব্র। নাকে এমন ভাবে লাগতেছে মনে হচ্ছে নাকটা পুড়ে যাচ্ছে, কিন্তু ঘ্রাণটা খুব মিষ্টি।
তীব্র একটা মিষ্টি ঘ্রাণ আসতেছে এরকম। আমি পেমেন্টটা পাওয়ার পরে আমি যখন লিফটের থেকে নামতেছি, লিফট থেকে নামার পরে লিফট এসে নিচে নামলো, নিচে নামার পরে দরজা খুলতেছে না। আমি যখন লিফট চাপতেছি তখন দরজা খুলতেছে না। এরকম ২-৩ বার করার পরে যখন দরজা খুললো তখন দেখি আমি বাহিরে আসছি। বাইরে এসে এমন একটা পরিস্থিতি বা এমন একটা জায়গায় এসে দাঁড়াইছি যে আমার কোথাও কেউ নাই। আমি দেখে অবাক হয়ে গেলাম। এই মাত্র আমার চোখের সামনে সবকিছু হলো, এই মাত্র এত কিছু হয়ে গেল, তাহলে সেগুলো কোথায় গেল? আমি ফোনটা বের করে ফোনটা চেক দিতে যাব। চেক দিতে গিয়ে দেখি যে আমার সেই ফোনে তারিখটা ছিল হচ্ছে 23 তারিখ, 23শে জানুয়ারি 2022। তখন দেখি আমার ফোনের তারিখটা হচ্ছে 26 তারিখ। আমি এটা দেখে অবাক হয়ে গেলাম। অবাক হওয়ার পরে আমি ভাবলাম হয়তো আমার ফোনে কোনো সমস্যা হয়েছে। আমি অর্ডারটা চেক করতে যাব। ঠিক সেই মুহূর্তে দেখি আমার ফোনে অসংখ্য কল। আমার রুমমেট কল দিচ্ছে, তারপর অসংখ্য মানুষ কল দিচ্ছে। আমি এটা দেখে একটু অবাক হয়ে গেলাম যে আমাকে এতবার কল দিল কেন? আর এতবার কল দিয়েছে, আমি কই একটা ফোনও রিসিভ করলাম না কেন? বা কি হয়েছে? এত কল দিচ্ছে কেন? বাসায় কি কিছু হয়েছে? এটা ভেবে আমি যখন আমার রুমমেটকে কল ব্যাক করলাম, তখন অপর প্রান্ত থেকে আমার রুমমেট আমাকে গালি দিচ্ছে। বলতেছে, আমার রুমমেটের নাম ছিল নাইম। আমি যখন বললাম, "হ্যালো নাইম", তখন সঙ্গে সঙ্গে নাইম আমাকে গালি দিচ্ছে, যাতে অজাতে অনেক গালি দিচ্ছে। আমার এদিকে আমার ফোনে এমবি শেষ হয়, আমি দেখতেও পাচ্ছি না ডাটা অন করতে। তারপরে নাইম আমাকে গালি দিয়ে বলতেছে, "তোর ফ্যামিলির লোকজন এত টেনশন করতেছে, তারা তোকে ফোন দিচ্ছে আজকে ২-৩ দিন ধরে, তোকে খুঁজে পাচ্ছে না। তুই কোথায় গিয়েছিস?" আমি শুনে আমার মনে হলো আমি আকাশ থেকে পড়েছি। আর একটা বিষয় আমি ভেবেই পাচ্ছি না যে আমি তো ছিলাম একটা বাসার ভিতরে, তাহলে আমি এই খোলা জায়গায় কেন? আরেকটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে, আমি একটা তন্দ্রার মতো একটা ঘোরের ভিতরে ছিলাম এরকম মনে হলো। আমি আমার বাইকের উপরেই বসে আছি, এমন একটা জায়গায় বসে আছি যেদিকে তাকাই শুধু মরুভূমি। তারপর আমি মরুভূমির ভিতর থেকে সোজা চালানো শুরু করলাম। চালানোর পরে সেই কাঙ্ক্ষিত স্থানে চলে আসলাম। চলে আসার পরে নাজ মাতামের আমি যখন ঢুকলাম, তখন ওই নাজ মাতামের যে যার কাছ থেকে অর্ডার নিয়েছিলাম, সেই লোককেও আমি কিছু বলতে যাব, এর ভিতরে সে লোক আমাকে বলতেছে, ভাই আপনি এতদিন কোথায় ছিলেন? আপনার সাথে যারা আছে তারা তো আমাকে প্রেশানি দিচ্ছে, এইদিকে পুলিশ প্রেশানি দিচ্ছে, সবাই আমাকে প্রেশানির উপর রাখতেছে। আপনি কোথায় ছিলেন? আপনি একের পর এক আমাকে প্রশ্নের জবাব উত্তর দিয়ে যেতে হচ্ছে, একের পর এক আসতেছে। আপনি আমার কাছ থেকে অর্ডার নিয়ে কোথায় হাওয়া হয়ে গেলেন? তখন আমি তাকে বললাম যে, "ভাই আপনার কাছ থেকে যে অর্ডার নিয়েছিলাম, সেই অর্ডারটা আমি ডেলিভারি দিয়েই তো মাত্রই আসলাম।" তখন সে আমাকে বলল, "দূর মিয়া, আপনার ২-৩ দিন লাগে অর্ডার ডেলিভারি দিতে?" তারপর আমি বললাম যে, "ভাই ২-৩ দিন কই, আমি গেলামই তো এইমাত্র।" আমার কথা শুনে সবাই আমার মুখের দিকে হাঁ করে তাকিয়ে আছে। তারপরে আমি ওইখানে আর কোনো কথা বাড়াইলাম না। না বাড়িয়ে তারপর ওইখান থেকে চলে আসলাম। চলে আসার পরে যখন আমি রুমে আসলাম, তখন আমার রুমমেট আমাকে বলতেছে, "তুই ২-৩ দিন ধরে তোর খোঁজ খবর নাই কেন?" আমি ওকে বললাম যে, এমন কিছু না।" আমি বিষয়টা এড়িয়ে নিলাম। আমি তো একা একা ভাবতেছি, কি হলো, কি হলো, আমার সাথে কি হলো? আমি ২-৩ দিন ধরে নিখোঁজ। এদিকে আমার বাড়ির লোকজন খুব টেনশনে আছে, সবাই খুব প্রেশানির ভিতর আছে, কান্নাকাটির রোল বয়ে গেছে আমার বাড়িতে। আমি যখন বাড়িতে ফোন দিলাম, আমার বাড়ির ফোনের অপর প্রান্ত থেকে আমার মা প্রচন্ড কান্না করতেছে। আমাকে দেখে বলতেছে, "বাবা কোথায় ছিলি তুই? কি হয়েছে তোর?" আমি তখন তাদের কাউকে কিছু বুঝতে না দিয়ে আমি চুপ করে বললাম যে, "আমার ফোনে একটু সমস্যা হয়েছিল। আমি এক জায়গায় গিয়েছিলাম। সেজন্য আসতে পারিনি আর তোমাদের ফোনও দিতে পারিনি। ঠিক আছে? আমার এখন অনেক ক্লান্ত লাগতেছে। আমি একটু রাখি, আমি একটু বিশ্রাম নিবো।" এটা বলে আমি আমার আম্মুর ফোন কেটে দিলাম। মায়ের ফোন কেটে দেওয়ার পরে আমি একটু বিশ্রাম নেওয়ার ট্রাই করতেছি। আর আমার মাথার ভিতরে তখন একটা জিনিসই ঘুরতেছে যে, আমি তাহলে এই ২-৩ দিন কোথায় ছিলাম? আমি যদি ওইখান থেকে যাই তাহলে আমার এই ২-৩টা দিন আমার কোথায় গেল? আমি এই প্রশ্ন নিজের মাঝে নিজে খুঁজে পাচ্ছি না। খুঁজতেছি, এত প্রশ্ন খুঁজে পাচ্ছি না। লাস্ট আমার মাথায় বুদ্ধি এলো যে,
আমাকে লাস্ট অর্ডার যে করেছিল তাকে একটু খোঁজ নিয়ে দেখি। তখন আমি সেই অর্ডার খুঁজতে গিয়ে দেখি রানিয়া নামে কোনো অর্ডার নেই। আর 2:10 একটা অর্ডার আসছিল, তবে সে অর্ডারটি ছিল অন্য একটা নামে। অর্ডারটি ছিল গারাম নামে এক ব্যক্তির অর্ডার ছিল, এক মেয়ের অর্ডার ছিল। আর সে মেয়ে অর্ডারটা পেয়েছে, দেন পেমেন্টও করেছে, সব ঠিক আছে। তাহলে আমি কোথায় ছিলাম আর এই রানিয়া বা কে? অসংখ্য প্রশ্ন আমার মাথার ভিতরে ঘুরতেছে। তখন তখন আমার মাথায় কোনো কাজ করতেছে না, আমার মাথায় তীব্র যন্ত্রণা হচ্ছে। আমার মাথায় যখন তীব্র যন্ত্রণা হচ্ছে, আমি মাথার ব্যথায় টিকতে না পেরে আমি আমার রুমমেটকে বললাম যে আমাকে একটা প্যানাডল দিতে পারো। তখন আমার রুমমেট আমাকে একটা প্যানাডল দিল আর একটা ঘুমের ঔষধ দিল। প্যানাডল হচ্ছে প্যারাসিটামল, প্যারাসিটামল যেটাকে ওই দেশি ভাষায় বলে প্যানাডল। আমি প্যানাডল খাওয়ার পরে একটু বিশ্রাম নেওয়ার ট্রাই করতেছি। যখন আমি চোখ বন্ধ করলাম, এর ভিতরে দেখতেছি সে রানিয়া এসে আমার চোখের সামনে দাঁড়ালো। শুধু দাঁড়ায় নাই, আর একটা তীব্র ঘ্রাণ, সেই ঘ্রাণ আমার পুরো ঘর আলোকিত হয়ে গেছে। আমার তখন আর ঘুমানো হলো না, আমার ঘুম ভেঙে গেল। আমি ঘুম ভেঙে উঠে বসলাম। বসার পরে সেই রানিয়া মেয়েটা আর নেই, কিন্তু সেই ঘ্রাণটা আমি এখনো পাচ্ছি। আমার মনে হচ্ছে ঘ্রাণটা এখনো এখান থেকে আসতেছে। আমি এদিকে ওদিকে অনেক খুঁজেছি, কিন্তু সেই ঘ্রাণের উৎস আমি খুঁজে পাচ্ছি না। তারপরে আমাকে এরকম পাগলের মতো খোঁজাখুঁজি করতে দেখে আমার এক রুমমেট জিজ্ঞেস করলো আমাকে যে কি হয়েছে, কি খুঁজতেছো? তখন আমি ওকে কিছু বললাম না, কিছু না বলে আমি আমার মতো করে ঘুমিয়ে পড়লাম। এভাবে আমার স্বপ্নে সে প্রায় সময় আসে, 2-1 দিন পর পরই আসে। এরকম করে আমাকে প্রচন্ড পরিমাণে সে পেইন দিচ্ছে। রানী আমার স্বপ্নে আসে, এসে সেই ঘ্রাণটা আমি পাই। এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে সেই ঘ্রাণটা এখন এমন একটা অবস্থা হয়ে গেছে যে এখন আর সেই ঘ্রাণটা আর শুধু রাতের বেলায় পাই এমন না, এখন দিনের বেলায় পাই। আর একটা আশ্চর্যজনক বিষয় হচ্ছে ঘ্রাণটা আমি একাই পাই। আমার রুমে আরো রুমমেট আছে 3 জন, তারা কেউ এই ঘ্রাণটা পায় না, শুধু আমিই পাই। কিন্তু কেন পাই, কিসের জন্য পাই, কোনো কিছুই আমি জানি না। তারপর আমি একটা হুজুরের সাহায্য নিলাম, তার সাথে কথা বললাম। কথা বলার পরে হুজুর আমাকে কিছু আমল দিল। কিছু দোয়া আমল দেওয়ার পরে আমি সেই দোয়া আমলগুলো পাঠ করতেছিলাম। ওগুলো যখন আমি পাঠ করতেছি, তারপর থেকে বিকল্প আর একটা ঘটনা ঘটে গেল। সেটা হয়েছে কি, আগে সেই তীব্র ঘ্রাণ ওইটা শুধু আমিই পেতাম, আর ওই রানিয়াকে শুধু আমিই দেখতাম। এখন সেই তীব্র ঘ্রাণটা আমার রুমে সবাই পাচ্ছে। আর শুধু তাই না, ঘ্রাণটা যে কোথা থেকে আসতেছে কেউই জানে না। এটার পরে আমি এক পর্যায়ে মানসিকভাবে ভেঙে পড়েছি, পাগল পাগল হয়ে যাচ্ছি। এরপরে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিলাম যে আমরা এই রুমে আর থাকবো না। আমরা কি করবো, আমরা রুম চেঞ্জ করব। তারপরে আমরা পরের দিন রুম চেঞ্জ করলাম, কিন্তু কোনো লাভ হলো না। আমরা সেই রুমেও, নতুন রুমেও যাওয়ার পরে ঘ্রাণটা এমন হয়ে গেছে যে এখন দিনে রাতে সবসময় সেই ঘ্রাণটা পাই। শুধু ঘ্রাণ পাই এমন না, আমি ফিল করতে পারি, আমি উপলব্ধি করতে পারি যে এই রানিয়া কোথাও না কোথাও এক জায়গায় আছে। সে আমাকে কিছু একটা বলতে চায়, সে আমার সামনে দেখা দেয়। আর এই রানিয়া শুধু আমার সামনেই দেখা দেয়, কিন্তু কেন, কি কারণে, কিসের জন্য আমি কিচ্ছু জানি না। আমি এরকম দেখতে দেখতে আমি পুরো পাগল হয়ে যাচ্ছি। আমার তখন মানসিকভাবে আমি প্রচন্ড ভেঙে পড়েছি। আমি ফোনে এক মালয়েশীয় হুজুরের সাথে কন্ট্যাক্ট করি। তার সাথে কন্ট্যাক্ট করার পরে সে আমাকে কিছু বলল। বলার পরে আমি সে আমল অনুসারে চলতে শুরু করলাম। চলতে শুরু করার পরে দেখলাম অনেক সুন্দরী সেই রানিয়া আমার সামনে এসে দাঁড়ালো। দাঁড়ানোর পরে আমি রানিয়াকে বললাম, এই আজার রানিয়াকে আমি ভয় পাচ্ছি না। আমি ভয় না পেয়ে আমি রানিয়াকে স্ট্রেট ফরওয়ার্ড জিজ্ঞেস করলাম যে তুমি কি চাও, তুমি আমার কাছে কেন আসো, আর তোমাকে শুধু আমিই দেখতে পাই, আর কেউ দেখতে পায় না কেন? তখন রানিয়া আমাকে বলল, আমার নাম হচ্ছে রানিয়া, আমার দেশ হচ্ছে ফিলিপানো। আমি ফিলিপানো একটা গ্রামে থাকি। ওই গ্রামটায় আমার আপন বলতে কেউ নাই। আমার আপন বলতে শুধু আমার একটা মা আছে। সেই মা আজও আমার জন্য অপেক্ষা করে আমি আসবো বলে।
আসলে এখানে তো আমি আসছিলাম একজনকে ভালোবেসে, ভরসা করে, বিশ্বাস করে আসছিলাম। এসে এই সৌদি আরবে আসার আমার মূল কারণ ছিল আমি এখানে আসবো, এসে পরিবারের মুখে হাসি তুলবো, হাসি ফুটাবো, সবার দুঃখ কষ্ট দূর করব, আমি একটা ভালো জব করব। এই ভরসায় আমি একজনের হাত ধরে এখানে আসছিলাম। আসার পরে সে আমাকে নির্যাতন করে, প্রচন্ড পরিমাণে নির্যাতন করে। সে আমাকে নির্যাতন করে আমাকে দিয়ে খারাপ কাজ করাতে চেয়েছিল। কিন্তু আমি সেই খারাপ কাজ করতে রাজি না হওয়ায় সে আমাকে এমন নির্যাতন আর এমন টর্চারিং করছে যে এক পর্যায়ে আমি মারা গেছি। মারা যাওয়ার পরে আমার সে লাশটা সে ওই ঘরের ভিতরেই বন্দি করে রেখেছে। বন্দি করে রাখার পর কারণে আমার সে লাশটা ওইখানেই পচে গলে শেষ হয়ে গেছে। শুধু তাই না, আমার মা আজও আমার জন্য অপেক্ষা করে। সেজন্য আমি এখান থেকেও মুক্তি পাচ্ছি না আর কোথাও যেতেও পারতেছি না। এখন তুমি একটু আমাকে সাহায্য করো। তখন আমি বললাম যে, "আমি তোমাকে কিভাবে চিনি বা তুমি আমার কাছেই কেন আসো? বা আমাকে দেখেই তোমার কেন মনে হলো যে আমি তোমাকে সাহায্য করতে পারবো বা আমি তোমাকে সাহায্য করতে পারি?" তখন রানী আমাকে বলল, "দেখো, আমাকে কেউ দেখতে পায় না। আমাকে শুধুমাত্র তুমি দেখতে পাও আর আমাকে কেউ শুনতেও পায় না। আমাকে শুধুমাত্র তুমিই শুনতে পাও। এইজন্য আমি তোমাকেই বেছে চয়েস করে নিয়েছি। আমি তোমাকে বহুদিন ধরে খুঁজেছি। কিন্তু তোমাকে কোথাও পাইনি, সেজন্য আমি তোমার সঙ্গে কন্টাক্টও করতে পারিনি। তারপরে একদিন আমি তোমাকে দেখলাম। দেখার পরে আমি ওই দিন থেকেই তোমার পিছু নিয়েছি। পিছু নেওয়ার পরে তারপরে এই তোমাকে যে ২ দিন, এই ২ দিন আমি তোমাকে এমন জগতে নিয়ে রাখেছিলাম যেখানে তোমাকে এই পুরো পৃথিবী থেকে অন্য জগতে নিয়ে রেখেছিলাম।" আমি তখন রানিয়াকে জিজ্ঞেস করলাম যে, "আমাকে কেন রেখেছিলে?" তখন বলল রানিয়া যে, "আমি যার কারণে এখনো তোমার সাথে কথা বলতে পারতেছি বা তোমার সাথে দেখা করতে পারতেছি, সে আমাকে বলেছিল যে যাতে তোমাকে নিয়ে ২ দিন তার কাছে রাখি।" আমি তখন তাকে জিজ্ঞেস করলাম, "তার কি লাভ?" তখন সে বলল যে, "তার কি লাভ সেটা আমি জানি না। তবে তুমি আমাকে একটু উপকার করো। আমার মাকে এই মেসেজটা পৌঁছিয়ে দাও যাতে আমার মা আর আমার জন্য অপেক্ষা না করে, না কান্না করে। আমার মা আমার জন্য প্রতিদিন কান্নাকাটি করে।" আমি তখন তাকে বললাম যে, "ঠিক আছে, আমি দেখব।" এটা দেখার পরে আমি আমার রুমমেটদের সাথে শেয়ার করলাম। শেয়ার করার পরে আমার রুমমেটরা সবাই আমাকে বলল, "তুই কি পাগল হয়ে গেছিস? তুই কি উল্টোপাল্টা বলতেছিস? এটা কি কখনো সত্যি হতে পারে? মানুষ মারা গেলে সে মানুষ আবার ফিরে আসে কি করে?" অনেক কথা আমাকে বলল। বলার পরে আমি কারো কোনো কথায় কান দিলাম না। তখন আমি অফিস থেকে ছুটি নিলাম। ২ মাসের ছুটি নিলাম যে আমি বাংলাদেশে যাব। এই বলে আমি ছুটি নিলাম। ছুটি নেওয়ার পরে আমি বাংলাদেশ যাইনি। আমি ওইখান থেকে ভিসা প্রসেসিং করে ফিলিপাইনো চলে গেলাম। ফিলিপাইনো চলে গিয়ে ওর যেই ঠিকানা দিছে ওই ঠিকানা অনুসারে আমি গেলাম। গিয়ে দেখি সত্যি, সত্যি একটা বাড়ি রয়েছে। আর খুব আশ্চর্যজনক একটা বিষয়, ওই বাড়িতে ঢোকার সাথে, সাথে সেই তীব্র ঘ্রাণটা আমি আবার পেতে শুরু করলাম। তখন আমি তীব্র ঘ্রাণটা পেতে শুরু করলাম। আমি এদিকে ওদিকে যখন লক্ষ্য করলাম, তখন দেখলাম একটা বাড়ির ভিতরে সেই গাছটা রয়েছে। সেই গাছের পাতা থেকে এত তীব্র একটা মিষ্টি ঘ্রাণ আসে। তখন আমি বাসায় জিজ্ঞেস করলাম, "বাসায় কেউ আছে?" একটা বৃদ্ধ মহিলা বের হয়ে আসলো। বের হয়ে আসার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম, "আপনার কি একটা মেয়ে আছে যার নাম রানিয়া?" তখন সেই বৃদ্ধা মহিলা আমার কথা শুনে আমাকে ঘরের উঠে বসতে বলল। আমাকে নাস্তা পানি দিল। নাস্তা পানি দেওয়ার পরে বলল যে, "বাবা, এখন তুমি আমাকে বলো আমার রানিয়া কেমন আছে? আমার রানিয়া কই আছে? আমার রানী আমার খোঁজ নেয় না কেন?" অসংখ্য প্রশ্ন করল। তখন আমি তাকে আর বলতে পারলাম না মুখ ফুটে যে আপনার রানিয়া নেই। আমি মাথাটা নিচু করে আমি চুপচাপ বসে আছি। কারণ ওই মহিলার এই পৃথিবীতে রানিয়া ছাড়া আর কেউই ছিল না। একমাত্র সম্বল ছিল রানিয়া। আমার মাথা নিচু হওয়া দেখে মহিলার আর বুঝতে কিছু বাকি রইল না। সে হাউমাউ করে কান্নায় ঝরে পড়ল। ঝরে পড়ে আমি তাকে যতটুকু পেরেছি সান্ত্বনা দিয়েছি। সান্ত্বনা দেওয়ার পরে আমার সাথে যা যা ঘটে গেছে আমি সবগুলো তার কাছে ডিটেলসে বলেছি। বলার পরে সে আমাকে বলল যে এটা হয়তোবা আল্লাহরই কোনো কুদরত ছিল বা কোনো আল্লাহর ইশারা ছিল, সেই জন্য আমার মেয়েটা মরে যাওয়ার পরও তোমার সঙ্গে দেখা করতে পেরেছে বা তোমার সঙ্গে কথা বলতে পেরেছে। এরকম সে অনেক কথা বলল। বলার পরে আমাকে যখন সে বিদায় জানাবে, আমি ওই গাছটা যখন ক্রস করতে যাব,
ঠিক তখন আমি গাছটার দিক তাকাইলাম। তাকানোর পরে সে বৃদ্ধা মহিলা আমাকে বলল, বাবা, তুমি কি জানো এই গাছটা কে লাগিয়েছে? তখন আমি বললাম, না, কে লাগিয়েছে? তখন বলল, এই গাছটা রানিয়া খুব ভালোবেসে যত্ন করে লাগিয়েছিল। এই গাছটা আজও বেঁচে আছে, অথচ রানিয়া আজ নেই। আমি এটা শুনে আরো বেশি অবাক হয়ে সেই গাছটার দিক তাকিয়ে রইলাম। তাকিয়ে থাকার পরে ওই মহিলা গাছ থেকে একটা ডাল আমাকে কেটে দিল। কেটে দিয়ে বলল যে, তুমি এই ডালটার গোড়াটা সুন্দর করে কেটে তুমি এক জায়গায় পুঁতি স্থাপন করো, সেখানে গাছ হবে। তারপর আমি সেই দেশ থেকে সোজা আমার দেশে ভিসা প্রসেসিং করে আমি দেশে আসলাম। দেশে আসার পরে সেই গাছটা আমি প্রতিস্থাপন করলাম, লাগালাম। লাগানোর পরে গাছটা এখনো আছে, যদিও সব মিলিয়ে ঝিলিয়ে আমার 2 মাস ছুটিও কেটে গেল। তারপর থেকে আর আমার সাথে কোনো সমস্যা হয়নি। আমি আবার এখন সৌদি আরব আছি, কর্মরত অবস্থায় আছি, হাঙ্গার স্টেশন কোম্পানিতেই আছি, ভালো আছি। সবাই আমার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।